প্রান্তিক পর্যায়ে আর্থ সামাজিক উন্নয়নই সরকারের লক্ষ্য, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী। স্প্যানিশ ভাষায় অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন। গ্রেনেড হামলা মামলায় দীর্ঘ প্রতীক্ষিত রায়ে দৃষ্টান্ত স্থাপন হয়েছে মত বিশেষজ্ঞদের। তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় সহজ হবে দেশে ফিরিয়ে আনা। তারেক রহমানের নামে ইন্টারপোলে নতুন করে রেড নোটিশ জারির দাবি সজীব ওয়াজেদ জয়ের। জানালেন, জাতিসংঘের সদস্য দেশের অনুরোধে আসামিদের সমর্পণ সম্ভব। ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে উপকূলীয় এলাকায় ৩ নম্বর হুঁশিয়ারি সংকেত। নৌযান চলাচল বন্ধ। দুর্যোগ মোকাবেলায় নানা পদক্ষেপ। এবং রোহিঙ্গা প্রত্যাবাসন দীর্ঘ হওয়ায় চ্যালেঞ্জের মুখে ব্যবস্থাপনা। প্রত্যাশা অনুযায়ী আন্তর্জাতিক ত্রাণ না পাওয়ায় বেড়েছে নানা শঙ্কা। সংবাদের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রতিটি মানুষ যাতে উন্নত জীবন যাপন করতে পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার। সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়ের ২০ জেলার ৩৩টি প্রকল্পের উদ্বোধন শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। প্রতিশ্রুতি অনুযায়ী আওয়ামী লীগের দিনবদলে যাত্রা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশ বিশ্বে একটা মর্যাদা পেয়েছে, আমরা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি। আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটাই আমাদের লক্ষ্য, যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পড়ে থাকা মানুষগুলি তাদের ভাগ্য পরিবর্তন করা, যেটা জাতির পিতার স্বপ্ন ছিল সেটা পূরণ করা, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছি এবং কাজ করে যাচ্ছি। আমাদের যে লক্ষ্য ছিল যে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ করব, দারিদ্র্য দূর করব, আমরা সে ব্যাপারে সাফল্য অর্জন করেছি। কোথায় 40 ভাগ থেকে আমরা 21 ভাগে দারিদ্র্যের সীমা নামিয়ে এনেছি। পাশাপাশি স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়া পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে স্বাস্থ্য সেবা দিচ্ছি। প্রায় 30 রকমের ঔষধ বিনামূল্যে দিচ্ছি। ডিজিটাল সেন্টার তৈরি করে দিয়েছি। আজকে সারা বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস আছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমরা উৎক্ষেপণ করেছি। সমগ্র বাংলাদেশে এই তথ্য প্রযুক্তির সেবা পাচ্ছেন। এভাবে প্রতিটি ক্ষেত্রে মানুষের ভাগ্য উন্নয়নে ব্যাপকভাবে আমরা কাজ করে যাচ্ছি। এর আগে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীর উপর প্রকাশিত বইগুলো ভবিষ্যতে গবেষণার বড় খোরাক হবে। সকালে গণভবনে ঢাকায় অবস্থিত স্পেনের দূতাবাস কর্তৃক স্প্যানিশ ভাষায় প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যত বেশি ভাষা সাহিত্যের চর্চা হবে তত বেশি সংস্কৃতির বিকাশ হবে। এই বই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস স্মরণ করিয়ে দেবে বলেও মন্তব্য করেন তিনি। এখনো পর্যন্ত প্রধান 10টি বিদেশি ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অনুবাদ হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। আরো বেশ কয়েকটি ভাষায় অনুবাদের কাজ চলছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী সহ প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কে জানা যাবে। সাথে সাথে আজকে আমরা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থানের ধারাবাহিক ইতিহাস এই রিপোর্ট থেকে সংগ্রহ করা যাবে। যারা গবেষণা করতে চাইবেন তাদের জন্য এটা অত্যন্ত মূল্যবান দলিল হিসেবে এটা প্রতীয়মান হবে বলে আমি বিশ্বাস করি। কাজে আমি মনে করি যে এই তথ্যের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের ইতিহাস, এই উপমহাদেশের ইতিহাস অনেক কিছুই আমরা জানতে পারবো এবং দেখতে পারবো। 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলার দীর্ঘ প্রতীক্ষিত রায়ের মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড করার ধৃষ্টতা কেউ দেখাবে না বলেও মনে করছেন তারা। তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ডের কারণে তাকে দেশে ফিরিয়ে আনাও সহজ হবে বলেও জানান তারা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষিত রায়। ঘটনার 14 বছর পর বুধবার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফর রহমান বাবর সহ 19 জনের ফাঁসি, তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন আর 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত।
এ রায় অনেকটাই প্রত্যাশিত ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন এর মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ডকে নিরুৎসাহিত করবে। সমাজের ভিতরে যদি অপরাধ হতে থাকে, তার বিচার না হয়, তাহলে পরে আইনের ভাষায় আমরা যেটাকে বলি দায় মুক্তির সংস্কৃতি কিংবা কালচার অফ ইম্পিউনিটি, সেটা কিন্তু বেড়েই চলে। সুতরাং সেই জায়গাটা মনে রেখে আপনার এই ধরনের একটা নৃশংস ঘটনা, সেটার ন্যায় বিচারটা দরকার ছিল। আমাদের যে কলঙ্ক পরিশোধিত হবে আশা করি, এবং এটাকে আমি বলি মিনি জেনোসাইড, এবং এগুলোকে সঠিকভাবে যদি বিচার করে শাস্তি না দেওয়া যায়, এরা বারবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে। তবে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করাই বড় চ্যালেঞ্জ বলেই মনে করেন তারা। সেক্ষেত্রে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনা অনেকটা সহজ বলেই মত তাদের। ক্যাপিটাল পানিশমেন্ট হলে তাদেরকে গ্রেফতারের ব্যাপারে একটা তাদের রিজার্ভেশন আছে, তো সেটা দেখতে হবে যে যারা সাজাপ্রাপ্ত হয়েছে যাবজ্জীবন, তাদেরকে আনাটা অনেক সহজ হবে। সেটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ, যে রায় হওয়ার পরে সেটা কার্যকর করা না গেলে। কিন্তু সেটা আমার কাছে যেটা আইনের ছাত্র হিসেবে মনে হয় যে অপরাধ করেছে সেই বিচারের মধ্যে দিয়ে শাস্তিটা প্রয়োজন। সেক্ষেত্রে কূটনৈতিক তৎপরতা আরো বাড়ানোর তাগিদ এই দুই বিশেষজ্ঞের। কেউ অন্য কোথাও হয়তো বা পলাতক রয়েছেন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ইন্টারপোলে নতুন করে রেড নোটিশ জারির দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গতরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জয় এ দাবি করেন। ওই পোস্টে তিনি খুন ও সন্ত্রাসবাদের জন্য তারেক রহমানের নামে আবারও ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে সরকারকে পরামর্শ দেন। যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের বহিঃসমর্পণ চুক্তি না থাকলেও জাতিসংঘ সনদ অনুযায়ী সদস্য দেশের অনুরোধে দণ্ডপ্রাপ্ত আসামিদের সমর্পণ করা যায় বলেও মন্তব্য করেন তিনি। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে খুলনা মহানগর বিএনপি। সকালে কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে জেলা ও মহানগর বিএনপি। এতে অংশ নেন খুলনা জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মোনা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একই স্থানে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ করেন মহানগর বিএনপি। এ সময় বক্তারা বিএনপি নেতাদের বিরুদ্ধে ঘোষিত রায়ের তীব্র প্রতিবাদ জানান। অবিলম্বে রায় পুনর্বিবেচনা করে তাদের সাজা প্রত্যাহারের দাবি জানান নেতাকর্মীরা। সময় সংবাদে আরো থাকছে, বারডাইনে সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধসে 4 বাংলাদেশি শ্রমিক নিহত, আহত 30, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ভারতের উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় তিতলি। ভোরে ঘন্টায় 140 কিলোমিটার বেগে উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে আঘাত হানে এটি। দুপুরের দিকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল অতিক্রম করতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। তিতলির প্রভাবে উপকূলীয় অঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। এই অবস্থায় চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্র বন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকায় 3 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গত 6 অক্টোবর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে এবং ক্রমে ঘূর্ণিঝড়ে রূপ নেয়। পরে এর নামকরণ করা হয় তিতলি। ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে কক্সবাজারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ক্ষয়ক্ষতি মোকাবেলায় এরই মধ্যে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। কক্সবাজার থেকে ঘূর্ণিঝড় তিতলির সবশেষ খবর জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে কক্সবাজারে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত দুদিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত থাকলেও আজ সকাল থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কক্সবাজার আবহাওয়া অফিস বলছে কক্সবাজারকে এখনো 4 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় তিতলি কক্সবাজার থেকে 860 কিলোমিটার দূরে অবস্থান করছে, যার বাতাসের গতিবেগ ঘন্টায় 120 কিলোমিটার থেকে 140 কিলোমিটার গতিবেগে প্রবাহিত হচ্ছে। ঘূর্ণিঝড় তিতলি ভারী বৃষ্টিপাতের মধ্যে দুর্বল হয়ে পড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। এখন পর্যন্ত যদি আমরা স্যাটেলাইটের ছবি যেটা দেখতে পাচ্ছি, এখনো বাতাসের বেগটা প্রবল,
এবং বেশ ঘনীভূত বাতাস আছে, যার জন্য বৃষ্টি হয়তোবা আগামীকালকে পর্যন্ত বা কন্টিনিউ করতে পারে। এদিকে ঘূর্ণিঝড় তিতলির কারণে কক্সবাজারের জেলা প্রশাসন সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এরই মধ্যে খোলা হয়েছে কন্ট্রোল রুম। সিঙ্গেল আর একখানা বাড়িলে আর আশ্রয় কেন্দ্র যাইবার লাই পরিস্থিতি লই আমরা তো এখন আতঙ্কে আছি, আর যেভাবে লার বৃষ্টি পড়তেছে সিঙ্গেল 4 নম্বর তার জন্য যাই না, আর ও ছায়ালই আমরা দুদি দেহি শতঙ্গ হইয়া তারপরে যাব। সমুদ্র সৈকতের ডায়াবেটিস পয়েন্ট থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঘূর্ণিঝড় তিতলির প্রভাব পড়েছে দেশের উপকূলীয় অঞ্চলে। সতর্কতা জারি করা হয়েছে নৌ ও সমুদ্র বন্দরে। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছেন রিপোর্টার রাশিদ বাপ্পি, চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে রয়েছেন রিপোর্টার কমল দে এবং বরিশাল নদী বন্দরে রয়েছেন রিপোর্টার ফেরদাউস সোহাগ। প্রথমে যাব রাশিদ বাপ্পির কাছে। বাপ্পি, তিতলির প্রভাব পড়েছে রাজধানীতেও। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি রাজধানীর আকাশ কিন্তু একটি গুমোট ভাব, তবে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। যদিও আমি এখন আছি সদরঘাটের যদি আমি এখানকার প্রাকৃতিক অবস্থা যদি দেখাই, এখনো দর্শক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে একটা মেঘলা আবহাওয়া কিন্তু বিরাজ করছে। এছাড়া কিছুক্ষণ আগেও এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। যদিও এইসব প্রাকৃতিক দুর্যোগগুলোতে আমরা যে পরিমাণ ভারী বর্ষণ দেখতে পাই সেটি কিন্তু এখনো রাজধানীতে আমরা দেখিনি, অর্থাৎ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এ কারণে জনজীবনে কিছু স্থবিরতা রয়েছে। যদিও অনেক ভারী বৃষ্টি না হওয়ার কারণে তেমন একটি জলাবদ্ধতা বা রাজধানীতে যে সংকটগুলো হয় সেই সংকটগুলো এখনো তৈরি হয়নি। আমি যদি সদরঘাটের কথা বলি, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে সেই গতকাল দুপুর থেকে। আমরা এখন দেখতে পাচ্ছেন দর্শক যে সদরঘাট লঞ্চ টার্মিনালে নোঙর করে রাখা হয়েছে, বেঁধে রাখা হয়েছে লঞ্চগুলোকে, এবং গতকালের পর থেকে আজ কিন্তু কোনো লঞ্চই ছেড়ে যায়নি। আর এ কারণে সদরঘাটে অনেকেই এখন অপেক্ষা করছেন। সেই গতকালকেই আমরা শুনতে পেয়েছি অনেকে যারা লঞ্চে উঠে ছিলেন তাদেরকে কিন্তু লঞ্চ থেকে নামিয়ে আনা হয়েছিল এই বৈরী আবহাওয়ার কারণে, অর্থাৎ প্রাকৃতিক এই দুর্যোগে যাতে কোনো ধরনের বিপর্যয় বা দুর্ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু লঞ্চ বন্ধ রয়েছে। এবং এই লঞ্চ বন্ধ থাকার কারণে দর্শক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে সদরঘাটে যে যাত্রীদের বিশ্রামাগার রয়েছে সেখানে কিন্তু এখনো অনেক যাত্রী অপেক্ষা করছেন। যারা গতকালকে দুপুরে এসেছেন তারাও কিন্তু এখনো অপেক্ষা করছেন এবং তারা মানে শুধুই জানতে যাচ্ছেন যে কখন লঞ্চ ছাড়বে। এই লঞ্চ না ছাড়া পর্যন্ত কিন্তু তাদের এই দুর্ভোগ কাটছে না। অনেকেই শিশু এবং মহিলাদেরকে নিয়ে খুব কষ্টের মধ্যেই পড়েছেন। আমরা এখানে কথা বলেছিলাম বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষের সঙ্গে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে লঞ্চ না চলার কারণে যেসব যাত্রীরা এই সদরঘাটে অপেক্ষা করছেন তাদের এই নিরাপত্তা এবং তাদের খাবার থেকে শুরু করে সব ধরনের যেসব সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলোর সমাধানে তারা কাজ করছেন। আমাদেরকে তারা এও জানিয়েছেন যে গতকাল রাতে যারা অপেক্ষা করছিলেন তাদের খাবার থেকে শুরু করে এখানকার যে বিশ্রামের জন্য যে নিরাপদ যে পরিবেশটি তারা নিশ্চিত করছেন। এবং বিআইডব্লিউটি আমাদেরকে জানিয়েছেন যে আবহাওয়া অধিদপ্তর থেকে খবর না আসা পর্যন্ত, লঞ্চ ছাড়া নির্দেশনা না আসা পর্যন্ত তারা লঞ্চ ছাড়বেন না। সুতরাং এখন অপেক্ষা আবহাওয়া অফিস থেকে কি সিদ্ধান্ত আসে তার উপরে সবাই যাত্রীরা মূলত অপেক্ষা করছেন। চট্টগ্রামে ঘূর্ণিঝড় তিতলির খবর জানাতে পতেঙ্গা এলাকায় রয়েছেন সহকর্মী কমল দে, চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ বাপ্পি। ঘূর্ণিঝড় তিতলি হয়তো ভোর রাতের দিকে উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে এবং এটি এখন ঘনীভূত হয়ে উড়িষ্যা এলাকায় অবস্থান করছে। এর যে ঘূর্ণিঝড় তিতলির যে প্রভাব, সে প্রভাবটা আসতে শুরু করেছে এখন বাংলাদেশে। এখন যেহেতু ভরা জোয়ার, এখন কিন্তু তীব্র স্রোত বয়ে যাচ্ছে পুরো দেশের নদী এবং সদী বন্ধুগুলিতে। এবং ইতিমধ্যে কিন্তু যে সতর্ক সংকেত ছিল 4 নম্বর, সেটা এখন নামিয়ে আনা হয়েছে 3 নম্বর। আবহাওয়া অফিস জানিয়েছে যে হয়তো ঝোড়ো হাওয়া এবং দমকা হাওয়া হবে এবং সেটাতে প্রবল বর্ষণ শুরু হবে বাংলাদেশে, সেটি এখন চলছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আসলে কিন্তু আমরা সকালের দিকে যখন ঘূর্ণিঝড়টি উড়িষ্যা উপকূল অতিক্রম করে তখন কিন্তু সেটা একদম ভাটা ছিল বলে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। এখন এটির প্রতিক্রিয়াকে বাংলাদেশ আসতে শুরু করেছে, যে কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তীব্র স্রোত আসতে পড়ছে উপকূলীয় এলাকায়। ইতিমধ্যে আবহাওয়া অফিসে যে সর্বশেষ তথ্য জানানো হয়েছে তাতে বলা হয়েছে হ্যারিকেনের তীব্রতা সম্পন্ন এই ঘূর্ণিঝড় তিতলি বর্তমানে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটি গোপালপুর এলাকায় অবস্থান করছে, অর্থাৎ এখনো সেটি ভারতের উড়িষ্যা উপকূলীয় এলাকায় এখনো অবস্থান করছে। এবং এর ফলে কিন্তু প্রবল এই যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু বায়ুর তারতম্য আধিক্য বিরাজ করছে বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরে এখন কিন্তু এটা সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। আর এই মেঘমালার কারণে কিন্তু প্রবল বর্ষণ হবে এই উপকূলীয় এলাকায় এবং সে সাথে কিন্তু তীব্র স্রোত বা ঢেউ আসতে পড়ছে উপকূলীয় এলাকায়। তো একত্রে কিন্তু এখন ভরা জোয়ার এবং যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব, সেই প্রভাবটি এখন পুরোপুরি পরিলক্ষিত হচ্ছে উপকূলীয় এলাকাগুলিতে। এবং তবে আবহাওয়া অফিস থেকে কিন্তু জল উচ্ছ্বাসে তেমন সম্ভব আশঙ্কার কথা বলা হয়নি। তারা বলছে প্রবল বর্ষণ হবে, সে প্রবল বর্ষণের কথা বলা হচ্ছে বারবার। এবং ইতিমধ্যে জানেন যে কিন্তু
গত দুদিন ধরে চট্টগ্রামে বর্ষণ চলছে ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে, সেটি এখনো অব্যাহত রয়েছে এবং এটি দিয়ে কিন্তু বন্দরে বহির্নোঙরে কিন্তু এখনো পণ্য খালাস বন্ধ রয়েছে। সে সাথে বন্দরে যে অভ্যন্তরে কন্টেনার উঠে নামা স্বাভাবিক থাকলেও বহির্নোঙরে বন্ধ। এবং আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় তিতলির যে প্রভাব, সেই তিতলির প্রভাবে কিন্তু এখন পর্যন্ত তীব্রতা থাকছে। আমি একটু কথা বলি যে গত 6 তারিখ কিন্তু উত্তর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে প্রথম সৃষ্টি হয়েছিল লঘুচাপ। সেই লঘুচাপের নিম্নচাপের রূপ নেওয়ার পর এটি গত দুদিন আগে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এবং নামকরণ করা হয়েছে তিতলি, যে নামটি দেওয়া হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। সেই তিতলি ঘূর্ণিঝড়টি আজ ভোর রাত থেকে উড়িষ্যা এবং অন্ধ্র উপকূল অতিক্রম শুরু করেছিল। 11টা নাগাদ তারা পুরোপুরি অতিক্রম করে এবং উড়িষ্যা উপকূল অতিক্রম করলো। তার যে প্রভাব, সে বাংলাদেশে সেই প্রভাবটি এখন পড়তে শুরু করেছে। অর্থাৎ একদিকে জোয়ারের সাথে সাথে তীব্র স্রোত, তীব্র ঢেউ এবং সে সাথে বৃষ্টির প্রকোপ বাড়ছে। এখন পর্যন্ত আমার কাছে ছিল ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে যে উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে চট্টগ্রাম উপকূলে এবং তীব্র স্রোত ঢেউ আশ্রয় পড়ছে উপকূলে, তার সর্বশেষ। এখন আমরা চলে যাব বরিশালের খবর জানার জন্য সহকর্মী ফিরদৌস সোহাগের কাছে। কমল, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি সকাল থেকেই এই পর্যন্ত বরিশালের নদীবন্দরে। কীর্তনখোলা নদীর এই যে জায়গাটিতে আমরা রয়েছি, সেখানে দেখছি যে আসলে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং গুড়ি গুড়ি বৃষ্টির কারণে কিন্তু বরিশাল নগরীর যে স্বাভাবিক জীবনযাত্রা এটি ব্যাহত হচ্ছে বলে বলা যায়। একটু জানিয়ে রাখি যে আসলে ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে কিন্তু এই যে গত 24 ঘন্টায় 42 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বরিশাল আবহাওয়া অধিদপ্তর। আর বরিশালে যে সর্বোচ্চ যে বাতাসের গতিবেগ ছিল সেটি হচ্ছে কিলোমিটারের হিসাবে 18 নটিক্যাল মাইল। তো ওই ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে বরিশাল সহ আশপাশের এবং উপকূলীয় এলাকার নদ নদীগুলিতে কিন্তু পানিতে বেড়েছে, এটুকু আমরা বলতে পারি। দর্শকদের উদ্দেশ্যে একটু জানিয়ে রাখি যে আসলে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত হ্যারিকেনের তীব্রতা সম্পন্ন এই প্রবল ঘূর্ণিঝড় তিতলি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ ভোর রাতে গোপালপুরের নিকট দিয়ে ভারতের উড়িষ্যা অন্ধ্র উপকূল অতিক্রম করতে শুরু করে এবং এই কারণে কিন্তু গত কয়েক ঘন্টার মধ্যে কিন্তু সেটি ওই এলাকা দিয়ে অতিক্রম করতেছিল এবং ওই এলাকায় কিন্তু 74 কিলোমিটারের মধ্যে সর্বোচ্চ বাতাসের একটানা গতিবেগ ছিল ঘন্টায় 120 থেকে 140 কিলোমিটারের মধ্যে এবং প্রবল এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রে সাগর বিক্ষুব্ধ ছিল। তবে বরিশাল সহ যে উপকূলীয় বিভাগীয় যে 6 জেলা এবং আশপাশের যে জেলা এবং উপজেলা রয়েছে, এর প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা যেটা খোঁজ নিয়ে যেটা জানতে পেরেছি যে সবকিছু ঠিকঠাক রয়েছে, কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি এবং সবই ঠিকঠাক রয়েছে বলে আমরা যেটা জানতে পেরেছি। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন তারা কিন্তু সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে, তারা বৈঠক করেছে এবং তাদের যে প্রস্তুতি যেটা থাকে প্রতি ঘূর্ণিঝড়ের আগে যেটা করা হয় সেটি কিন্তু তারা সম্পন্ন করেছেন। এছাড়া ঘূর্ণিঝড় প্রস্তুতিকরণ যে কর্মসূচি রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যে তথ্যটি জানিয়েছেন যে তারাও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন এবং তারা বৈঠক করেছেন এবং সবকিছু মিলিয়ে যে বিষয়টি আমরা সাধারণত তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে সুন্দর এবং সুষ্ঠু রূপে অর্থাৎ ঘূর্ণিঝড় মোকাবেলা করার জন্য যা যা করণীয় থাকে সেই জিনিসটি তারা করেছেন। তো এই ছিল বরিশাল থেকে ঘূর্ণিঝড়ের সর্বশেষ তথ্য। আমরা ফিরছি স্টুডিওতে। বরিশাল নদীবন্দর থেকে ঘূর্ণিঝড় তিতলির প্রভাব সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী ফিরদৌস সোহাগ। তার আগে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে এবং সর্বপ্রথম রাজধানীর সদরঘাট লঞ্চ স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি। ঘূর্ণিঝড় তিতলির আঘাত থানার আশঙ্কাজনক এলাকাগুলোতে কন্ট্রোল রুম খোলা রয়েছে। এছাড়া প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সচিবালয়ে নিজ সভাকক্ষে তিনি একথা জানান। 200 থেকে 100 মেট্রিক টন চাল মজুদ রয়েছে। চাল এটা এই ধরনের কোনো দুর্যোগ আসলে সঙ্গে সঙ্গে সেটা বিতরণ করবেন। তাদের হাতে টিন, নগদ টাকা, শীত বস্ত্র সব আমরা দিয়ে রেখেছি, যেন মন্ত্রণার দিকে তাকিয়ে থাকতে না হয়। তাৎক্ষণিক যখন যেই জেলায় বা যেই অঞ্চলে আপনার এই ধরনের আঘাত করবে তারা যেন সেখানে নিজ দায়িত্ব নিয়েই এগুলি খরচ করতে পারে। সুষ্ঠুভাবে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে পারি সেদিকে আমরা সর্বপ্রকার প্রস্তুতি গ্রহণ করেছি। সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাই। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম জিয়াও এই হামলার দায় এড়াতে পারেন না। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সড়ক ও জনপথ সমিতির বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। ফখরুল সাহেব যা তা বলবেন, এ রায় নিয়ে তিনি কথা বলবেন, ফরমাইশি রায় বলবেন,
সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কি বিবেক নেই? ক্ষমতায় আপনারা আলামত নষ্ট হলো কেমন করে? হামলাকারীরা প্রকাশ্য দিবালোকে পালিয়ে যাওয়ার সুযোগ পেল কেমন করে? লুৎফুজ্জামান বাবর কিন্তু স্বরাষ্ট্রের মন্ত্রিত প্রধানমন্ত্রী নিজে, ফুল মিনিস্টার প্রধানমন্ত্রী, তিনি ক্ষমতা, তিনি কি তা এড়াতে পারবেন? কিভাবে এড়াবেন? রোহিঙ্গা প্রত্যাবাসন যত দীর্ঘ হচ্ছে, ব্যবস্থাপনা ততই চ্যালেঞ্জের মুখে পড়ছে। নিজ দেশে ফেরার অনিশ্চয়তায় চরম হতাশায় রোহিঙ্গারা। সংশ্লিষ্টরা বলছেন, প্রত্যাশা অনুযায়ী আন্তর্জাতিক মহলে ত্রাণ সহায়তা না পাওয়ায় বিশাল জনগোষ্ঠীর থাকা খাওয়া সহ নানা প্রয়োজন মেটানো কঠিন হয়ে পড়ছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে দেখুন রিপোর্ট। 11 লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করছে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায়। কাটছে উদ্বাস্তু জীবন। আসমতুল্লাহ এই শিশুর জন্ম 2 মাস আগে উখিয়ার মধুছড়া রোহিঙ্গা আশ্রয় শিবিরে। মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা আয়েশা বেগম এখন দিশেহারা। গত 1 বছর ধরে উদ্বাস্তু জীবন কাটছে কঠিন সময়ের মধ্যে। রোহিঙ্গা শিবিরে 10ম শ্রেণী পর্যন্ত পড়া আবুল কাশেমের কাটছে অলস জীবন। তার মতো অবস্থা হাজার হাজার দেশ ছাড়া রোহিঙ্গার। নির্যাতন গণারা এটা দিয়ে সিধে আর এখন দিয়ান থাই নাগরিকতা দিয়ান তাই দিলে আর এখন যাইব আর দেশের বালাগুলো দিয়ে হলে আর নাগরিকতা হলে যাইব। বিশাল এই জনগোষ্ঠীর থাকা খাওয়া সহ নানা প্রয়োজন মেটানোই এখন বড় চ্যালেঞ্জ বলে জানালেন সংশ্লিষ্টরা। জয়েন্ট রেসপন্স প্ল্যানের আওতায় আমরা চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত আবেদন জানিয়েছিলাম $951 মিলিয়ন। এর মধ্যে 315-16 মিলিয়ন ডলারের মতো পাওয়া গেছে। এটি দেখা যাচ্ছে যে 32% হয়, যে প্রয়োজন সেখানে 32%। প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু না হওয়ায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনাও করতে পারছেন না সংশ্লিষ্টরা। পাসপোর্ট ডিপার্টমেন্ট একটি বড়সড় কাজ করে ফেলেছিলেন বায়োমেট্রিক রেজিস্ট্রেশন নিয়ে, কিন্তু সেগুলি পরিবার ভিত্তিক না হওয়াতে সেই কাজটি আমাদের আবার নতুন করে করতে হচ্ছে। সেই কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। আইএসসিজির দেয়া তথ্য মতে বাংলাদেশে আশ্রয় নেওয়া 11 লাখ রোহিঙ্গার জন্য প্রতি বছর প্রয়োজন 8,031 কোটি টাকা, যার মধ্যে পাওয়া গেছে 2,600 কোটি টাকা। সময় সংবাদ, কক্সবাজার। সংবাদে আরো থাকছে, পূজার কেনাকাটায় ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর কলকাতা নিউ মার্কেট। বাংলাদেশ থেকেও যাচ্ছেন ক্রেতারা। বিশুদ্ধ ব্রাশের তৈরি সর্বোৎকৃষ্ট ভাল্ব আরএফএল বাথরুম ফিটিংস। ভালো চেনেন, ভালো কেনেন। এবার নির্বাচনের খবর। প্রচলিত আছে ফেনী শহর যার, জেলার রাজনীতির মাঠেও শক্তিও তার। আর এই শক্তির লড়াইয়ে ফেনী 2 আসনে বরাবরই এগিয়ে আওয়ামী লীগ। এবার মাঠ দখলে বিএনপি ব্যালটের অপেক্ষায়। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। ফেনী সদর উপজেলার একটি পৌরসভা ও 12টি ইউনিয়ন নিয়ে ফেনী 2 আসন। এই আসনে গত 10টি সংসদ নির্বাচনে শক্তির লড়াইয়ে 5 বারই আওয়ামী লীগ জিতেছে। আর বিএনপি 4 ও ভাগের ভাগ হিসেবে 88তে জাসদ একবার জয়ী হয়েছিল। এবার একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ উন্নয়নের ফিরিস্তি নিয়ে ভোটের লড়াইয়ে মাঠে নেমে পড়েছে। কিন্তু মাঠে নেই বিএনপি। একসময় সন্ত্রাসের জনপদ খ্যাত ফেনীতে গত 1.5 যুগ শান্তির সুবাতাস থাকলেও ভোটাররা চাচ্ছেন এমন একজন প্রার্থীকে যিনি আশার ফুলঝড়ি নয়, প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। যিনি মাদকের বিরুদ্ধে কঠোরভাবে আন্দোলন করবেন, যে প্রার্থী যিনি প্রতিশ্রুতি দিবেন, আমরা তাকেই ভোট দেব। এলাকার লোকজন যেন তার কাছ থেকে সহযোগিতা পায়। ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতির দাবি, দৃশ্যমান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সকল প্রস্তুতি রয়েছে তাদের। এই দৃশ্যমান উন্নয়নকে এখন আমরা শুধু মানুষের সামনে তুলে ধরছি, সুতরাং আমি বিশ্বাস করি মানুষ আমাদেরকে অবশ্যই ভোট দেবে। অন্যদিকে জেলার বিএনপির সভাপতি বলছেন, ভোটার হাতে ব্যালট পেলে গত 10 বছরের বিভিন্ন অনিয়মের জবাব দেবে। হামলা, মামলা, নির্যাতন, জুলুম, এটার বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দিবে।
এবং আমরা এই কারণে বিপুল ভোটে জয়যুক্ত হবে। দশম সংসদ নির্বাচনের পর এই আসনটিতে 47,974 জন নতুন ভোটার যোগ হয়ে এবার ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 3,47,771 জন। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। বাংলাদেশ ব্যাংকের নীতিমালায় মোট কৃষি ঋণের 70% বিভিন্ন এনজিওর মাধ্যমে বিতরণের সুযোগ দেওয়া হয়েছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোকে। এই সুযোগ কাজে লাগিয়ে কৃষি ঋণের নামে অর্থ নিয়ে ভিন্ন খাতে বিতরণ করছে অনেক এনজিও। স্বল্প পরিসরে কিছু কৃষক ঋণ পেলেও 9% পরিবর্তে সুদ গুনতে হচ্ছে 25% হারে। বিশেষজ্ঞরা বলছেন নীতিমালার দুর্বলতার কারণে কৃষি ঋণের সুফল পাচ্ছেন না কৃষকেরা। হাসান শাফায়েতের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোমিন হোসেন। দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি পণ্যের উৎপাদন বাড়াতে বরাবরই নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এরই অংশ হিসেবে কৃষকদের সহজ শর্তে ঋণ দিতে প্রতি বছর নীতিমালা দেয় বাংলাদেশ ব্যাংক। গত কয়েক বছরে তথ্য বিশ্লেষণে দেখা যায় প্রতি বছরই বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে ব্যাংকগুলোর দেয়া ঋণে। তবে এর সুফল কতটুকু পাচ্ছেন চাষিরা, সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা গিয়েছিলাম মানিকগঞ্জের সিংগাইর উপজেলায়। কথা হয় ইসলামনগর গ্রামের কৃষক আব্দুল মোন্নাফের সঙ্গে, যিনি স্থানীয় একটি এনজিও থেকে 40,000 টাকা ঋণ নিয়ে এক জমিতে চাষ করেছেন মূলা ও মিষ্টি কুমড়া। জানতে চেয়েছিলাম ব্যাংকে না গিয়ে কেন এনজিওর মাধ্যমে ঋণ নিলেন। কৃষি ব্যাংক লোনতে বহুত কাজ করে লাগে, চেয়ারম্যান মেম্বার এদের সাইন লাগে, যে দিচ্ছি করে অনেক দিন ঘোরায়, তাই এই জন্য বাধ্য হইয়া এনজিওর কাছে যায়। তার মতো এই এলাকার অনেকের কাছেই জানা গেল ঋণ পেতে তাদের অভিজ্ঞতার কথা। এটা ক্ষেত চাষ করলে পরে আমাকে 1-1.5 লাখ টাকা খরচ হয়, আমাকে ব্যাংকে কয় নাই চাইলে পরে আইস না কাল হ্যান তেন আমাকে ভাগাই দেয়। ট্রেডিং দেওয়া লাগে টাকা দিয়ে কি করবে, এরকম 3বার আনছি, এখন তারা কয় 3বারের বেশি টাকা দেওয়া যায় না। কৃষকদের দেয়া তথ্যে বুড়ো বাংলাদেশ নামে এই এনজিওর অফিসে গিয়ে জানা যায় প্রায় 20টি ব্যাংকের সঙ্গে কৃষি ঋণ বিতরণের চুক্তি রয়েছে সংস্থাটির। তবে এ ব্যাপারে কর্মকর্তাদের কেউই ক্যামেরার সামনে কথা বলতে নারাজ। অনুসন্ধানে জানা যায় ব্যাংক থেকে নেওয়া অর্থ থেকে এই শাখার মাধ্যমে 1200 গ্রাহককে বছরে প্রায় 500 কোটি টাকা ঋণ দেয় এনজিওটি। অথচ এর মধ্যে কৃষি ঋণ পেয়েছেন মাত্র 47 জন। বিপরীতে সুদের হার ধরা হয়েছে 25%। প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকের পর্যাপ্ত শাখা না থাকায় এ থেকে বেরিয়ে আসা সহজ হচ্ছে না বলে দাবি বাংলাদেশ ব্যাংকের। তবে বিশ্লেষকরা বলছেন নীতিমালার দুর্বলতার কারণে সুফল পাচ্ছে না কৃষক। প্রাইভেট ব্যাংকগুলোর এত শাখা কিন্তু আমাদের গ্রাম পর্যায়ে নাই, এই জন্যই কিন্তু তাদের বলা হচ্ছে যে ঠিক আছে আপনাদের যে 30% আপনাদের টার্গেট 30% আপনারা নিজেরা করতে হবে এবং অতিরিক্ত যদি আপনি সেগুলো এনজিওর মাধ্যমে দিতে হবে। প্রাথমিকভাবে হয়তো আমরা এইভাবে বলছি, আস্তে আস্তে কিন্তু আমাদের টার্গেট আছে। বাংলাদেশ ব্যাংক তাদের যে বর্তমান কৃষি নীতিমালা আছে, ঋণের নীতিমালা, এটা চেঞ্জ করা দরকার। এনজিওদের ক্ষেত্রে উনি নিজে স্বীকার করেছেন যে ঋণের পরিমাণটা যদিও সিঙ্গেল ডিজিটে হওয়ার কথা, কিন্তু তাদের ক্ষেত্রে 26% যেয়ে পড়ে। তাহলে বাংলাদেশের কৃষক 26% টাকায় ঋণ নিয়ে এগ্রিকালচার কখনোই প্রফিটেবল হবে না, এর থেকে বেরিয়ে আসতে হবে। কৃষকদের মাঝে সরাসরি ঋণ বিতরণে এনজিওর পরিবর্তে এজেন্ট ব্যাংকিং একটি ভালো উপায় হতে পারে বলে মত বিশ্লেষকদের। হাসান শাফায়াত, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরে 15 দিনের ব্যবধানে চালের দাম প্রতি কেজিতে কমেছে 5 থেকে 6 টাকা। এতে খুশি সাধারণ ও খেটে খাওয়া মানুষ। কার্ডের বিনিময়ে সরকার 10 টাকা কেজিতে চাল বিক্রি করায় দাম কমেছে বলে মনে করেন পাইকাররা। মিলার ও চালকল মালিক সমিতির নেতাদের মতে সরকারি কৃষি বান্ধব নীতির সুফল মিলছে এখন। গোলাম নবী দুলারের তথ্য এবং মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে দেখুন রিপোর্ট। কোনো কারণ ছাড়াই দিনাজপুরের বাজারেও 3 মাস আগে চালের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এজন্য মিলারদের সিন্ডিকেটকে দায়ী করা হয়। বাজারে 50 কেজির প্রতি বস্তায় কমেছে 250 থেকে 300 টাকা, আর মোটা চালের দাম কমেছে প্রতি বস্তায় 400 টাকা। মিনিকেট প্রতি বস্তা 2500 থেকে কমে এখন বিক্রি হচ্ছে 2000-এ। 28 চালের প্রতি বস্তা 2200 থেকে কমে বিক্রি হচ্ছে 1800 টাকায়। 29 চাল প্রতি বস্তা 2000 থেকে কমে 1600 টাকায়। গুটি স্বর্ণা প্রতি বস্তা 1800 থেকে কমে এখন বিক্রি হচ্ছে 1500 টাকায়। আগে কিনতাম 35-36, এখন 30-32 কিনতেছি। এখন 5 টাকা কমছে, সেটাতে আমরা অত্যন্ত খুশি। সরকারের 10 টাকা কেজি দরে চাল বিক্রি সহ সামনে আমন ধান এবং মিলারদের কাছে পর্যাপ্ত মজুদ থাকার কারণে চালের দাম কমেছে বলে মনে করছেন পাইকারি বিক্রেতারা। ট্যাক্স ভ্যাট ইত্যাদি কমায় দেওয়ার ফলেই আমাদের এই বাজারে এই অবস্থা হয়ে দাঁড়ায়। এই চালের বাজার কমাতে আমরা ছোট ছোট ব্যবসায়ী অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। চালের দাম বাড়া কমা নিয়ে যেভাবে মিল মালিকদের দোষারোপ করা হচ্ছে সেটা সঠিক নয় বলে দাবি চালকল মালিক সমিতির এই নেতার। মিল মালিকরা এখন পর্যন্ত যে মূল্যে চাল সরবরাহ করতেছে
সেটি বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং ধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশ অটো মিল ওনার্স অ্যাসোসিয়েশন মনে করে 4টি কারণে হঠাৎ করে চালের দাম কমেছে। গভর্নমেন্ট 10 টাকা কেজিতে যে চালটা মার্কেটে ছেড়েছে সেটা ভোক্তা পর্যায়ে চলে আসছে। নতুন ধান আসলে সরকার যখন নতুন রেট ডিক্লেয়ার দিবে তার আগ পর্যন্ত চালের বাজার বাড়ার সম্ভাবনা নেই। এবার দিনাজপুরে 2,57,000 হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা 7.5 লাখ মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রান্তিক পর্যায়ে আর্থ-সামাজিক উন্নয়নে সরকারি লক্ষ্য, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী। স্প্যানিশ ভাষায় অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন। গ্রেনেড হামলা মামলার দীর্ঘ প্রতীক্ষিত রায়ে দৃষ্টান্ত স্থাপন হয়েছে মত বিশেষজ্ঞদের। তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় সহজ হবে দেশে ফিরিয়ে আনা। তারেক রহমানের নামে ইন্টারপোলে নতুন করে রেড নোটিশ জারির দাবি সজীব ওয়াজেদ জয়ের। জানালেন, জাতিসংঘের সদস্য দেশের অনুরোধে আসামিদের সমর্পণ সম্ভব। ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে উপকূলীয় এলাকায় 3 নম্বর সতর্কতা সংকেত। নৌযান চলাচল বন্ধ। দুর্যোগ মোকাবেলায় নানা পদক্ষেপ। এবং রোহিঙ্গা প্রত্যাবাসন দীর্ঘ হওয়ায় চ্যালেঞ্জের মুখে ব্যবস্থাপনা। প্রত্যাশা অনুযায়ী আন্তর্জাতিক ত্রাণ না পাওয়ায় বেড়েছে নানা শঙ্কা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *বিন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।